এই যে আমার প্ল্যাসেন্টার যে সাইডটা ছিল দেখো, আমার যে হার্ট রেটটা ছিল সব সময় আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, যেটাতে পুরোপুরি আমার বাবুর মানে দেখা যাচ্ছিল। এই যে আর আমার বেলিটা না পুরো একদম কোমরটা জোরে এরকম গোল টাইপের হয়ে গেছিলো। অনেকে যাদের ছেলে হয় শুনেছি যে গায়ে চুলকানা ফুলকানা খেলা করে, ঝপা ঝপা খেলা করে, ঝপা ঝপা খেলা করে, ঝপা ঝপা খেলা করে, সোনা বাবা খেলা করে। আও আও দেখি বাবা, একটু সরে এসো, একটু সরে এসো, একটু সরে আসো, একটু সরে আসো। কে গোলতে ছুঁয়ে আছে? কে? এটা কি আমার বাবা? কে গো? কে ছুঁয়ে আছে? রোদে শুয়ে আছো তুমি? রোদ পোয়াচ্ছ তুমি? সবাইকে বলেছো? হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর আমার পুচকুটাকে তো দেখতেই পাচ্ছ, ও কিন্তু বেশ খেলা করছে, ভালোই আছে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করা যাক। আর আজকে ব্লগটা কিন্তু অন্য কিছু না, আমার এই পুচকুর যে সিমটমসগুলো, আমার এই সোনা বাবার হওয়ার পিছনে যে সিমটমসগুলো আমার ছিল সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলে তোমরাও কিছুটা বুঝতে পারবে, আর আমার সোনা বাবার যা যা সিমটম ছিল সেগুলোও জানতে পারবে। আর তোমাদের সঙ্গে সেগুলো যদি মিলে যায় তাহলে হয়তো সেগুলোই তোমাদের হবে, তবে অনেকটাই ভগবানের হাতেই থাকে, তাই তো বাবা? অনেকটা কেন, সবটাই ভগবানের হাতে থাকে। ভগবান যাকে যা দেবে সেটাই গ্রহণযোগ্য, তাই না সোনা বাবা? বাবা, শোনো বাবা। তো চলো। তো গাইস, তোমরা তো দেখেই নিলে আমার পুচকু সকাল সকাল উঠে পড়েছে, আর ও কিন্তু এই পাশেই শুয়ে আছে। মানে ওকে ছেড়ে তো কোথাও যেতে পারবো না। আমি যে কথা বলছি ও ভাবছে ওর সঙ্গেই কথা বলছি, ওই জন্য ও একটু শান্তই আছে। আর না হলেও না বেশিরভাগ টাইম কাঁদে একটু। আমার বাচ্চা অন্য অনেক বাচ্চাদের থেকে একটু আলাদা, মানে এটা আমি বলবো না সব বাচ্চা সবার মাই বলবে যে আলাদা, কিন্তু আমি তাও বলছি কারণ আমি যখন ভ্যাকসিন দিতে নিয়ে যাই বা অন্য কোনো বাচ্চা, এখন যেহেতু ওর সবে 2.5 মাস বয়স, প্রায় 3 মাসের কাছাকাছি, তো ও অতটাও যে কান্নার, এরা কান্না করে না আর কি অন্য বাচ্চারা। তো ও প্রচণ্ড কাঁদে, সারাদিন রাত মোটামুটি কাঁদতেই থাকে। তো ওই জন্যই আর কি বলছি। তো সব সময় ওই আমার কাছে রাখতে হয়। আর ওর একটাই জায়গা, সেটা হচ্ছে মায়ের বুক। তো ওই জন্য মায়ের বুকের মধ্যেই থাকে। মায়ের কোল, মায়ের বুক ওর খুব পছন্দের। আর অন্য কোথাও ও থাকতে চায় না, এটাই হচ্ছে কারণ। আর অন্য কেউ নিতেও পারে না, ওই জন্য বললাম একটু। যাই হোক, তো চলো আমি এখন আরও একবার তোমাদেরকে বলে দিই যে সত্যি বলতে এই কোনো কিছু সবটাই ভগবানের হাতে। ভগবান তোমাদেরকে যে জিনিসটা দেবে সেটাই তোমাদেরকে নিতে হবে। এটা আরও একবার বললাম আর কি। তাও যে সিমটমগুলো আমার ছিল আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর খুব হেল্পফুলও হবে। তো তোমাদেরকে আমি প্রথমে বলতে, আমাকে এর মাঝে একজন জিজ্ঞাসা করেছিল যে তোমার পজিশনটা কেমন ছিল, তারপরে সেটা আমি তোমাদেরকে বলবো আর কি, সবটাই তোমাদেরকে বলবো। আর আমার আলট্রাসোনোগ্রাফি যে রিপোর্টটা সেটাও তোমাদের সঙ্গে এখন দেখাবো, সবটা তোমরা বুঝতে পারবে। তো আমি সব কাগজপত্রগুলো না, এটা তো আমার বাপের বাড়ি, তো আমি, তোমরা অনেকেই জানো এখন আমি বাপের বাড়িতেই আছি, তো এগুলো তো শ্বশুর বাড়িতেই ছিল। তো ওর বাবাকে আবার আনতে বললাম। আমি তো নিয়ে চলে এসেছি আমার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা। তো এটা হচ্ছে, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো আমার প্ল্যাসেন্টার যে সাইডটা সেটা কোন দিকে ছিল বা কেমন ছিল। তো সেগুলো সবটা, আর হার্ট রেট ট্যাট রেট যেমন ছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়া বাড়িতে যেগুলো বলে অনেকেই যে এই হলে এটা হয়, ওই হলে ওটা হয়, তো সেটা আমি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আমাদের এখানে যেগুলো বলে আর কি। তো এই যে আমার প্ল্যাসেন্টার যে সাইডটা ছিল দেখো, এটা কিন্তু ইন্টেরিয়র ছিল, ঠিক আছে? প্ল্যাসেন্টা সাইড ইন্টেরিয়র ছিল। আর আমার যে হার্ট রেটটা ছিল সব সময় 150-এর বিলো, আর একটু আপ, এরকম 150-এর বিলোই বেশিরভাগ ছিল। মানে 144, 150, 100, খুব বেশি হলে লাস্টবার হয়েছিল যখন আমার আলট্রাসোনোগ্রাফি একেবারে রিপোর্ট হয়নি, ওখানে যখন আমার হার্ট রেট চেক হচ্ছিল তখন হচ্ছে ছিল ওই 152 টাইপের এরকম। তো 150-এর আগেই ছিল, বেশিরভাগ 150-এর আগেই ছিল। তো আমার 22 উইক্সের একটা আলট্রাসোনোগ্রাফি হয়েছিল, যেটাতে পুরোপুরি আমার বাবুর মানে দেখা যাচ্ছিল। এই যে
যেটা অ্যানিম্যালি স্ক্যান হয়, যে অ্যানিম্যালি স্ক্যানে আমার এই যে অ্যানিম্যালি স্ক্যানে তখন আমি এরকম দেখেছিলাম। তখন সত্যি বলছি এত এক্সাইটেড হয়েছিলাম না, মানে সেটা প্রকাশ করতে পারবো না তোমাদের, মানে বলে এত আনন্দ পেয়েছিলাম জানে। কিন্তু আমাদের বাড়ির লোকে সবাইকে দেখিয়েছি, ওরা কিন্তু ততটা বুঝতে পারছে না, কিন্তু আমি তো মা আর ওর বাবা দুজনে মনে হচ্ছে যেন দেখতেই পেলাম এরকম একটা। যখন আমার হসপিটালে হয় ও বেবি, তখন তোমরা আমার যে এক্সপিরিয়েন্স, হসপিটালের যে এক্সপিরিয়েন্স তোমাদেরকে দেখিয়েছি, বলেছি আর কি, যে আমার বাবুর হার্ট রেট একটু কমে গেছিলো। তো প্রথমে ফার্স্ট হয়ে গেছিলো, তখন তারপরে কমে গেছিলো। আচ্ছা জি বনজি। তো হাঁচিটা কিছুই না, ঠান্ডা মান্ডা লাগেনি ওর, তবে বাচ্চাদের একটু হাঁচি হয়। তো এটা আর কি, একটা একটু আধটু হাঁচি হয়, মন্ত্র দিনে 5 থেকে 6 বার হাঁচি করলে কোনো সমস্যা না নেই আর কি, ডাক্তাররা সেটাই বলে, এটা ডাক্তারদের কথা। যাই হোক, পয়েন্টে চলে আসি। তো এইটাই হচ্ছে ওর ছিল। আর এবারে বলি যেগুলো বাড়ির লোকেরা বলে, বাড়িতে আমার না প্রচণ্ড ওয়েট হয়ে গেছিলো, তোমরা যেমনটা দেখেছো আমার 7 মাসের ভিডিওতে, 9 মাসের ভিডিওতে, যারা দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে। আমি প্রচণ্ড ওয়েটই হয়ে গেছিলাম, আর আমার বেলিটা না পুরো একদম কোমরটা জোরে এরকম গোল টাইপের হয়ে গেছিলো, মানে পুরো এরকম হয়ে গেছিলো। আর শেষে যখন হওয়ার ঠিক 1 সপ্তাহ আগে দেখছিলাম সামন দিকে ঝুঁকে গেছে, সেটা না, কিন্তু এমনিতে বলতো সবাই, তোর তো কোমর জোড়া হয়েছে, তোর ছেলে হবে, সবাই বলতো তোর কোমর জোড়া, তোর ছেলে হবে। আর অত্যন্ত ওয়েট গেনও করেছিলাম, আর আমার বেশ গ্ল্যামারটা খুব হয়েছিল, মানে আমার গ্ল্যামার কমেনি। বেবি হওয়ার পরে গ্ল্যামার সত্যি একটুও থাকে না। আমি আমার নিজের শরীর দেখে, আমি এখন আয়নাতে যখন দেখি আমার মনে আমি আমি কেমন হয়ে গেছি, আমার আর ভালো লাগে না নিজেকে দেখতে। আমি যে তোমাদের সামনে আসি আমার যেন কেমন লজ্জা করে, বেশিরভাগ ওকেই মানে দেখাই। তো আমার অত্যন্ত ওয়েট গেনও করে ফেলেছি। আর অ্যাকচুয়ালি আমার বাচ্চাদের সবসময়, যেহেতু বললাম আমার কাছেই থাকে, আর ও তো যারা ব্রেস্ট ফিড করে তাদের বাচ্চারা একটু মা ঘাসায় হয়, তো একটু মা করে আর কি, সবসময় মায়ের কাছে থাকে। যেন আমি না একটু হাঁটতে চলতে, একটু বাইরে কোথাও ঘুরতে যেতে, মানে ঘুরতে বলতে একটু হাঁটা চলা করতে পারি না, সবসময় কাঁদে, কারোর কাছে থাকে না। আর যেহেতু ছোটো, তাই দুমদাম বাইরে বের করতেও পারি না, কারণ সবাই বলে যে ছোটো বাচ্চাকে 6 মাসের আগে খুব বেশি বাইরে বের করা উচিত নয়। ওকে বাইরে বের করতে বলে ওই ভ্যাকসিনেশনে আর এই ডাক্তারখানা, খুব বেশি ভগবানের কৃপায় আর কি, ঈশ্বরের দোয়া, মানে দয়াতে আর কি, ওর এখনও ঠিকঠাকই আছে, খুব বেশি অসুবিধা হয়নি। তো আবার বাচ্চা মানুষ তো কখনো কিছু একটা হতে পারে, তো তখন ওগুলো যেতে হবে, আর এমনি ভ্যাকসিনের জন্য যেতে হয়, এই আর কি। আর আমি ওই ফ্ল্যাটের বাইরে একটু মাঝে মাঝে স্নানটা করে বের হই, একটুখানি, জানালে রোদে না গেলে অসুবিধা হয়। যাই হোক, আর ওই জন্যে খুব একটা গ্ল্যামারও কমে গেছে, আর খুব মোটা হয়ে গেছি। আর তখনও খুব মোটা হয়ে গেছিলাম, কিন্তু গ্ল্যামারটা খুব ভালো ছিল আমার। 9 মাসে একটু প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু 7 মাসের ভিডিও তারা দেখে তারা বুঝতে পারবে। তো যাই হোক, পেটটা কিন্তু বেশ গোলগাল হয়েছিল, বেশ বড় সড়ো হয়েছিল, সবাই দেখেই বলতো তো তোর ছেলেই হবে। এবারে বলে না স্বাদের সময় ওই একটা নোড়া, মানে অনেকের নিয়ম আছে, দুটো জিনিস ধরতে হয়, একটা প্রদীপ, একটা নোড়া। তো বলে যে নোড়া ধরলে নাকি ছেলে হয়, তো আমি নোড়াই ধরেছিলাম 9 মাসের স্বাদে। আর যেটা ভিডিও তোমরা দেখেছো। আর পায়েস থাকে, যে পায়েসটা প্রথম স্বাদেতে মেয়েদের খাওয়ানো হয় পায়েসটা, সেই পায়েসে নাকি ফেটে গেলে তখন হচ্ছে মেয়ে হয়। তো আমার পায়েসটা ফাটেনি, তখনও 6 বছর ছেলে হবে। তো এই সিমটম। তারপরে আমার ওই গ্ল্যামার আসা, পেট একটুখানি গোল হয়ে যাওয়া, বেশি ওয়েট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু হয়েছিল। তারপরে আমার সমস্ত ধরনের ইচিং প্রবলেম হয়েছিল, মানে শরীরের অনেক জায়গায় আর কি চুলকানি হয়েছিল, প্রচণ্ড চুলকানি হয়েছিল, মানে ফুসকুড়ি হয়েছিল, চুলকে আমি মানে প্রায় অনেক চুলকেছি আর কি। শেষে ডক্টর তো ক্রিম, ওষুধ দিয়েছিল। তারপরে আমার নিজেরও কিছু সমস্যা হয়েছিল, যেমন প্রেশারটা কমে গেছিলো, এরকম হয়েছিল। ওগুলো অনেকের হয়, ওটা মানে কোনো সিমটম না, মানে আমি এগুলো বললাম আর কি। তো ওই যে ইচিং হয়, অনেকে যাদের ছেলে হয় শুনেছি যে গায়ে চুলকানা এগুলো হয়, তো ওইগুলো আমার কিন্তু হয়েছিল। তো এই সিমটম আমার মধ্যে ছিল। তো এইগুলো থেকেই আমি, আর হ্যাঁ, আরও একটা তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। যখন অ্যানিমালি স্ক্যান হয় না, তার আগে যখন 3 মাসের যে স্ক্যানটা, ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্যান বলে যেটা, আলট্রাসোনোগ্রাফি, তো সেটাতে না মানে আমি, ওটাতে তো ডক্টররা বুঝতে পারে যে ছেলে না মেয়ে। তো আমি না জিজ্ঞাসা করেছিলাম ডক্টরকে, কিন্তু ডক্টর প্রচণ্ড বকেছিল যে তুমি এটা আমাকে বলেছো, কাউকে বলো না এভাবে, হ্যাঁ। আমি কিন্তু ও ভেবে বলিনি যে আমার ছেলে হলে ভালো, আমার মেয়ে, আমার কিন্তু সত্যি বলতে
আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমি দুটোতেই 100-100 খুশি। আমি মা, আমাদের বাড়ির প্রত্যেকে, ইভেন প্রত্যেকেই, ছেলে মেয়ে ম্যাটারই করে না, যাই হবে সেই ভগবানের আমাদের মানে ভগবানের দান একটা আর কি। ওকে আমরা আমাদের মানে সর্বস্ব দিয়ে ভালোবাসি, যেমনটা সব বাবা মাই ভালোবাসে তেমনই। তো সেইভাবেই তো আমি এমনি জিজ্ঞাসা করেছিলাম তো, কিন্তু না তখনই যেন একটা সেই ফার্স্ট ট্রাইমাস্টার থেকে আমার যেন মনের মধ্যে না সবসময় হতো যে মনে হয় ছেলে হবে, মনে হয় ছেলে হবে। আমি এটা কাউকে বলতাম না, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাড়িতে সবাই যখন বলতো যে ছেলে হোক বা মেয়ে হোক, যেটা নিয়ে কথা বলতো যে কার কী পছন্দ, সত্যি বলতে প্রত্যেকেই বলেছে যে তাদের যা হোক একটা হলে হলো, মানে ছেলে মেয়ে। তাও হয় না বাড়িতে একটা, এটা সত্যি বলতে এটা লুকানো চোরানোর কোনো ব্যাপার না, অনেকেই চায় এটা। যেহেতু আমি এক আমার শ্বশুর শাশুড়ির এক ছেলে, আবার আমার মনে মনে চায়, তাই তো আর কি আমি বুঝতে পারতাম। তারপরে আমার বাবা মায়ের আমি মেয়ে, তো চাইতো একটা ছেলে হোক, তো ওই জন্য মনে মনে চাইতো, আমাকে বলতো না। আমি ওই জন্য বলতাম, বেশি বেশি করে বলতাম যে মেয়ে হলে অসুবিধা কোথায়, তো মেয়ে হলেও খুব ভালো। আর সবাই বলতো হ্যাঁ মেয়ে হলে এটা করবো, মেয়ে হলে সেটা করবো, আমিও খুব বলতাম আর কি। আর মনে মনেও তাই, আমি তো একদমই ওসব কিছু ছিলাম না, সত্যি বলছি, একদম আমার যা হবে আমি খুব খুশি। যাই হোক, ও যখন হয় কিন্তু তখন থেকে একটা মনের মধ্যে না একটা গার্ডস কাজ করে না, গার্ডসটা কিন্তু কাজ করছিল যে আমার মনে হয় ছেলে হবে, আমার মনে হয় ছেলে হবে। আমি যেন কিছু একটা দেখলাম স্ক্যানে, কিছু একটা দেখলাম, আমাদের তো আল্ট্রাসোনোগ্রাফি যখন হয় তখন তো দেখায়, আমি কিছু একটা যেন দেখলাম, মনে হয় যেন ছেলে হবে এরকম। ওর বাবাকেও বলেছিলাম, তো আর কাউকেও বলিনি, ওর বাবাকেই মনে হয় আমি বলেছিলাম, আমরা দুজনেই আর কি আলোচনা করেছিলাম। যেহেতু ওর বাবা ঢুকতে পারতো না, আমি ঢুকে, হ্যাঁ ফার্স্ট ট্রাইমেস্টারের পর ওর বাবাকে দেখতে দিয়েছিল, আল্ট্রাসোনোগ্রাফিতে হার্ট রেট শুনতে দিয়েছিল, এগুলোই। তো এই কয়েকটা সিমটমস ছিল আমার মধ্যে, বিশেষত এই হার্টবিট আর প্ল্যাসেন্টা যে সাইডটা পজিশনটা, সেইগুলো এরকমই ছিল, শুরু থেকেই এরকমই ছিল। তো সেই জিনিসগুলো থেকেই আমার বেবি এখন বয়। আর তোমরা তো ওকে দেখো, ও খুব দুষ্টু। শোনো বাবা, একটু মুখটা দেখিয়ে দাও, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হাই তুলছে, আর এই যে জামা টামা পরিয়ে দিয়ে ওকে একটা কম্বলের মধ্যে শুয়ে রেখেছি। আর এটা রেখেছি কেন জানো তো, এটা হচ্ছে ও এত গাল থেকে, এখন তো সবে এই 3 মাস কমপ্লিট হবে কিছুদিনের মধ্যে। তো ওই জন্য না এখন বাচ্চাদের কি হয়, প্রচণ্ড মুখে গাঁজা গাঁজা ওঠে, যেটা আমি বিভিন্ন ভিডিও দেখেছি। ডক্টররা বলছে এটা নর্মাল, ওরা গালের মধ্যে অনেক কিছু সিস্টেম আর কি চালনা করছে আর কি, যেগুলো শক্ত খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, দাঁত ওঠার জন্য প্রস্তুত হচ্ছে, কিছু কিছু জিনিসের জন্য প্রস্তুতি নিচ্ছে ওর গালের ভিতরে। তো ওই জন্য ওদের এখন এই মুখের ওপরে বুজগুনি মুখে থেকে জল এগুলো বের হবে। তো সেটাই এখন বের হয় বলে আমি ওই কাপড়টা রেখে দিয়েছি, আর সাইড হয়ে আসে তো এখান দিয়ে পড়ে, আবার আমি টুক করে মুছে দিই, তো ওই জন্যই এটা রাখা। আজকে তাও তোমাদের সঙ্গে একটু বসে বলে একটু চুলটা আঁচড়েছি, মানে একটু সময় পেয়েছি, নাহলে চুল আঁচড়ানোর সময় পাই না। চুল পিছনে কিন্তু খুব একটা আঁচড়ানোই নেই, দেখতেই পাচ্ছ, চুল আঁচড়ানোর সময় পাই না। এই যে আমার একদম যদি সত্যি বলতে এই সময়টা না প্রচণ্ড পরে মিস করবো। এখন প্রচণ্ড হয়তো একটু কষ্ট হচ্ছে, কারণ ও আমার ব্রেস্ট ফিড করে, প্লাস আমি তো সিজার মম, তো একটু কষ্ট হতো। কিন্তু শুরু থেকেই যেহেতু ও আমার কাছে আছে, তোমাদের সঙ্গে আমি ওটি এক্সপিরিয়েন্স করব, তখন সেখানে বলবো। আর এখনও বলছি যে ওর কিন্তু মানে আমার সিজার হওয়ার 12 ঘন্টা পরেই ওকে দিয়ে দিচ্ছে, 12-13 ঘন্টা পরে। সেই থেকেই আর কি ওকে নিয়েই আমার সব কিছু চলছে, আনন্দ পাচ্ছে খুব। তো চলো, তোমরা দেখে নিলে কী কী পজিশান ছিল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, খুব হেল্পফুল হলো। টাটা। আর যারা যারা এই সময় প্রেগনেন্সিতে আছো, তারা নিজেদের প্রচণ্ড খেয়াল রাখো, খুব সেফ থাকো। হ্যাঁ, এই সময়টা খুব সেফ থাকার সময়, খুব হ্যাপি থাকো। আশা করি সবটা খুব ভালো হবে।